আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র এবং সেই সঙ্গে সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ এই সাজেশন এবং প্রশ্নপত্রটি এই ভিডিও থেকে দেখে নিই। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, অ্যাপের মধ্যে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। দেখো এই প্রশ্নপত্রে কি রয়েছে, তোমাদের প্রথমে 1 নম্বর দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে এবং 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, দেখো 1 কয়ের দাগে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিটি লাভা গঠিত পলি গঠিত লোয়েস সমভূমির উদাহরণ। তো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র এই সমভূমিটি এটা হচ্ছে পলি গঠিত সমভূমির উদাহরণ। কয়ের দাগের প্রশ্ন, জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা ভারী না শীতল হয়? তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা হয়। গয়ের দাগে ডাক্তার বায়ু নামে পরিচিত সাইমন হারমাট্টান সিরক্কো বায়ু। তো ডাক্তার বায়ু নামে পরিচিত হচ্ছে হারমাট্টান। ঘয়ের দাগে ভারতের একটি অন্তর্বাহিনী নদী রাইন সিন্ধু লুনি না আমুদরিয়া? তো ভারতবর্ষের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি। পরের প্রশ্ন দেখো, অঙ্গর দাগে ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জামবেসি, নাইজার, নীলনদ না অরেঞ্জ? তো ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জামবেসি। জয়ের দাগে একটি লাভা গঠিত মালভূমি হলো তিব্বত, পামির, লাদাখ, মালব মালভূমি। তো লাভা গঠিত মালভূমি হচ্ছে মালব মালভূমি। এরপর হচ্ছে দেখো 6 দাগে ইটালির একটি আগ্নেয় পর্বত হলো এটনা, ভেসুভিয়াস, ফুজিয়ামা, ক্রাকাতোয়া। তো ইটালির একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হচ্ছে ভেসুভিয়াস। ঠিক আছে, তো তোমাদের দেখো এখানে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের দিচ্ছে, এগুলো কিন্তু ভালোভাবে পড়বে। বর্গীয় দাগে সঞ্চয়জাত পর্বত নামেও পরিচিত ভঙ্গিল স্তূপ না আগ্নেয় পর্বত? তো সঞ্চয়জাত পর্বত নামে পরিচিত সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। ঝয়ের দাগে হোয়াইট নীল ও ব্লু নীল নদী দুটি কায়রো, খার্তুম না মালাকল শহরের কাছে পরস্পর মিলিত হয়েছে? এখানে উত্তর হচ্ছে খার্তুম শহরের কাছে মিলিত হয়েছে। ঠিক আছে, হোয়াইট নীল আর ব্লু নীল এই নদী দুটি। পরের প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে, বাড়তে থাকে না একই থাকে? তো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। এরপর টয়ের দাগে মরু অঞ্চলের শুকনো নদীখাতগুলোকে বলা হয় আর্গ, হামাদা, রেগ না ওয়াদি? তো মরু অঞ্চলের যে শুকনো শুকনো নদী খাত সেগুলোকে বলা হয় কি? ওয়াদি বলা হয়। ঠিক আছে, 2 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, এখানেও 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দাগে পর্বত গ্রন্থি কাকে বলে? উত্তর কি লিখবে? অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে যখন এক জায়গায় মিলিত হয় তখন তাকে পর্বত গ্রন্থি বলে, যেমন হচ্ছে পামির গ্রন্থি। পরের দাগে আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ কোনটি? তো আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। গয়ের দাগে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? উত্তর হচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। এরপর হচ্ছে দেখো ঘয়ের দাগে মিশরের নীলনদ অববাহিকায় দীর্ঘ আঁশযুক্ত তুলা কি নামে পরিচিত? তো মিশরের নীলনদ অববাহিকায় দীর্ঘ আঁশযুক্ত তুলা ইজিপসিয়ান কটন নামে পরিচিত। উমর দাগে ক্যারাভান কি? উত্তর লিখবে উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে ক্যারাভান বলে। টয়ের দাগে কোন ধরনের মালভূমি অন্যান্য সমস্ত শ্রেণীর মালভূমির তুলনায় বেশি উঁচু? উত্তর লিখবে পর্বত বেষ্টিত মালভূমি অন্যান্য সমস্ত শ্রেণীর মালভূমির তুলনায় বেশি উঁচু। ঠিক আছে, তো দেখো এই 2 নম্বর দাগেও তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টা লিখতে হবে। এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমাদের দিচ্ছে, এগুলো দেখো। এখানে কয়েকটা শূন্যস্থান পূরণ করার জন্য দেওয়া হয়েছে, শূন্যস্থান পূরণগুলো দেখো। ঠিক আছে, 6 দাগে সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ড্যাশ মিলিবার? তো সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 1013.25 মিলিবার। বর্গীয় দাগে আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ড্যাশ? তো আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ভেল্ট। এরপর ঝয়ের দাগে হচ্ছে গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলে ড্যাশ? তো গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলা হয় কি? হারমাটান। ইঙ্গর দাগে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। টয়ের দাগে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি? তো মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি হয়। 3 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হচ্ছে প্রশ্নের মান 2 নম্বর করে এবং 2টি প্রশ্ন লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর। পরের দাগে মালভূমি কাকে বলে? উত্তর কি লিখবে? আশেপাশের অঞ্চল সাপেক্ষে হঠাৎ উঁচু অর্থাৎ 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ, চারপাশ খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপকে মালভূমি বলে। মালভূমির উপরতলটা সমতল, ঢেউ খেলানো অথবা নিচু নিচু হতে পারে, উঁচু নিচু হতে পারে। ঠিক আছে,
এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে সমচাপ রেখা বা আইসোবার কাকে বলে। তো বছরের কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমচাপযুক্ত অঞ্চলগুলিকে বা স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা বা আইসোবার বলে। ঠিক আছে, ছয়ের দাগে টেবিল ল্যান্ড কাকে বলে ও কেন বলে। তো মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় ও চারপাশটা টেবিলের পায়ের মতো ঢালু ও খাড়া থাকে, এজন্যই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে জলপ্রপাত কাকে বলে। উত্তর লিখবে নদীর গতিপথে কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, তাই শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়। তখন নদীর শক্ত পাথরের উপর থেকে নিচে নরম পাথরের উপর ঝাঁপিয়ে পড়ে, একে জলপ্রপাত বলে। এখানে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিচ্ছি দেখো। কয়েক জায়গায় বলা হচ্ছে আর্ক কাকে বলে। সাহারা মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে, একে আর্ক বলে। ঠিক আছে, অর্থাৎ সাহারা মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো একটা তৈরি হয়, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে আর্ক। নেক্সট হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে ক্যারাভান কাকা বলে। তো ক্যারাভান কাকা বলে, এটার উত্তর দেখো আমরা একবার দেখেছি 1 নম্বর প্রশ্নে, 2 নম্বরে কিন্তু এক্ষেত্রে দিতে পারে। উত্তরটা কি হবে না, উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে ক্যারাভান বলে। ভয়ের জায়গা যাযাবর কাদের বলে। মরুভূমিতে বিশেষ এক ধরনের জাতি দেখা যায় যারা উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, এদের যাযাবর বলে। এরা সাধারণত উটের দল, ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য। অথবা ওয়াদি কাকে বলে। তো সাহারা মরুভূমি অঞ্চলের অধিকাংশ নদী আটলাস পর্বত ও মধ্যভাগের উঁচু ভূমি থেকে উৎপত্তি হয়েছে। জলের অভাবে নদীগুলি অত্যন্ত সরু আকারের এবং বৃষ্টির অভাবে অধিকাংশ নদী শুকিয়ে গেছে। ওয়াদরা এই অঞ্চলের উল্লেখযোগ্য নদী। স্থানীয় ভাষায় এখানকার নদী খাতগুলিকে ওয়াদি বলা হয়। ওকে, অর্থাৎ সাহারা মরুভূমির যে শুষ্ক নদী খাত সেগুলিকে বলা হচ্ছে ওয়াদি। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে এবং দুটি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হবে 3 নম্বর 6 নম্বর। কয়ের জায়গায় গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে। উত্তর কি লিখবে, পার্বত্য অঞ্চলের নদীর উপত্যকা খুব সরু ও গভীর হলে আই বা ভি আকৃতির মতো দেখতে হলে তাকে গিরিখাত বলে। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে ও শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। অথবা খাঁড়ি কি। উত্তর লিখবে, কিছু নদীর মোহনায় জোয়ারের সময় সমুদ্রের নোনা জল মোহনার ভেতর দিয়ে উপরের দিকে উঠে যায়, আবার ভাটার সময় সমুদ্রে জল নেমে আসে। এভাবে চওড়া মোহনা বা খাঁড়ির সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রচুর নদীতে এরকম খাঁড়ি দেখা যায়। ছয়ের থেকে আফ্রিকা মহাদেশের অবস্থান, আয়তন ও সীমা উল্লেখ করো। তো আফ্রিকা মহাদেশ এশিয়ার দক্ষিণ পশ্চিমে এবং ইউরোপের দক্ষিণে অবস্থিত। এই মহাদেশের আয়তন 3,02,21,532 বর্গ কিলোমিটার। আয়তনে এই মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশটির প্রায় চারিদিকেই জলভাগ দ্বারা বেষ্টিত। এই মহাদেশের পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ভূমধ্যসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর। অথবা সাহারা মরুভূমির বিবরণ দাও। দেখুন, আটলাস পর্বতমালার দক্ষিণে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। এর মধ্যভাগে আহাপ্পার ও টিবেস্টি মালভূমি দেখা যায়। এই অঞ্চল অত্যন্ত শুষ্ক ও রুক্ষ হওয়ায় এখানে জনবসতি প্রায় দেখা যায় না। সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে রয়েছে নীলনদ অববাহিকা। এরপর কয়ের দেখে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তো তোমাদের দেখো এখানে দুটি প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, এক্সট্রা প্রশ্নগুলো দেখে নাও, এগুলো তোমরা করে রাখবে। সমচাপ রেখার বৈশিষ্ট্য কি। 1 নম্বর বৈশিষ্ট্য, উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক গভীর হলে বহু ক্ষেত্রে সমচাপ রেখাগুলি অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয়, এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে সমচাপ রেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে তাহলে আবহাওয়ার শান্ত অবস্থা বোঝায়, এবং রেখাগুলি যদি কাছাকাছি চক্রাকারে অবস্থান করে তাহলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর, যদি সমচাপ রেখাগুলি চক্রাকারে অবস্থান করে তবে তাকে বায়ুচাপের কোষ বা বায়ুচাপ কক্ষ বলে। 4 নম্বর বৈশিষ্ট্য, জানুয়ারি ও জুলাই যথাক্রমে শীতলতম ও উষ্ণতম স্থান বলে মানচিত্রে সাধারণত এই 2 মাসের সমচাপ রেখা অঙ্কন করা হয়। তো এগুলো হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য। অথবা নীলনদের গতিপথ লেখো। তো নীলনদ আফ্রিকার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 6,600
50 কিলোমিটার। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলই নীলনদ দিয়ে বয়ে যায়। আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি থেকে সৃষ্ট হোয়াইট নীল এবং ইথিওপিয়ার উচ্চভূমি থেকে সৃষ্ট ব্লু নীল, এই দুই নদীর জলধারা থেকে নীলনদ তৈরি হয়েছে। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর এই দুই জলধারার মিলনস্থল। নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে সবুজ করে তুলেছে। নীলনদ ভূমধ্য সাগরের মোহনার কাছে বিশাল বদ্বীপ তৈরি করেছে। মিশরের অধিকাংশ মানুষই নীলনদের তীরে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে। নীলনদের তীরে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলি হল খার্তুম, আসওয়ান, লাস্কার ও কায়রো। এরপর দেখো ঘয়ের জায়গায় স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়। তো ভূ আলোড়নের ফলে সৃষ্ট দুটি ফাটলের মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে বা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে গঠিত পর্বতকে স্তূপ পর্বত বলে। উদাহরণ হচ্ছে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি পৃথিবীর বিখ্যাত উল্লেখযোগ্য স্তূপ পর্বত। এবার দেখো 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। পরের দাগে আমাদের জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো আমাদের জীবনে পর্বতের প্রভাব 1 নম্বর হচ্ছে উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মানব জীবনে একটি পর্বতের প্রভাব। 2 নম্বর জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর হচ্ছে পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ ও শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। 5 নম্বর পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। 6 নম্বর হচ্ছে কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বোল্ডার, ছোট বড় পাথর ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। 7 নম্বর পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা, এগুলো হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব। নেক্সট দেখো ক্ষয়ের দাগে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হলো 1 নম্বর জলসেচের প্রসার। নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর উপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। এর ফলে কৃষি জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় বলে উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। কোনো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্যই থাকে নিম্ন অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এরপর দেখো 3 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। এরকম বহুমুখী নদী পরিকল্পনায় বাঁধের সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, যা উক্ত অঞ্চলের সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনা জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। ঠিক আছে। 5 নম্বর মৎস্য সংগ্রহ। বাঁধের সঞ্চিত জলে মৎস্য শিকারের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হয়। তো এইগুলো হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। নেক্সট দেখো একটা প্রশ্ন গয়ের দাগে আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এই মহাদেশ একই সঙ্গে আফ্রিকার উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম গোলার্ধে অবস্থিত। 19বিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশ, ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। আফ্রিকার উত্তরে দুর্গম সাহারা মরুভূমি, আফ্রিকার মধ্যভাগে রয়েছে হিংস্র জীবজন্তুতে পূর্ণ নিবিড় ও দুর্ভেদ্য অরণ্য। এই মহাদেশের উপকূল অভগ্ন, উষ্ণ ও আর্দ্র, জলবায়ু অস্বস্তিকর। এই মহাদেশের অভ্যন্তরে রয়েছে জলপ্রপাত, খরস্রোতা নদী। এখানে প্রায় সর্বত্রই বন্ধুর মালভূমি। হিংস্র ও নরখাদক আদিম অধিবাসীদের বসবাস থাকার কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। ঠিক আছে, বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। আর একটা প্রশ্ন দেখো 5 নম্বর মানের। এখানে বলা হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তো দেখো উত্তরটা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ।
1 নম্বর হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক বেশি হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাদ হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অস্ত্রের খুঁড়ের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। ঠিক আছে, এবারে এই অশ্বক্ষুর আকৃতির হ্রদের এরকম একটা চিত্র তোমরা পারলে কিন্তু দেখে দেবে। নদীটা প্রথমে এইভাবে যাচ্ছিল, তারপরে এখানে কিন্তু বেঁকে গেছে, এখানে অনেকটা বেঁকেছে, তারপরে এখানে এই বাঁকটা দেখো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। এরপরের প্রশ্ন দেখো, আরেকটা প্রশ্ন, এখানে তোমাদের আরেকটা পয়েন্টে লিখতে হবে, দুটি লিখতে বলা হয়েছে। ঠিক আছে, একটা লিখলাম আমরা অশ্বক্ষুর আকৃতির হ্রদ, আর একটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। ঠিক আছে, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর কি। তো নদীর দুই তীরে ক্রমাগত পলি জমে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। সৃষ্টির কারণ কিনা, বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পলি আসে। দুকুল উপচে জল প্লাবনভূমিতে ছড়িয়ে পড়লে বড় দানার পলিসমূহ নদী পাড়ের কাছেই দ্রুত থিতিয়ে পড়ে, বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। এভাবে পলি জমে জমে উঁচু হয়ে এক সময় নদী পাড় বরাবর বাঁধ তৈরি হয়। এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। এবার এটা হচ্ছে স্বাভাবিক বাঁধের একটি চিত্র, পারলে তোমরা চিত্রটা আঁকবে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু প্রশ্নের উত্তরটিকে লিখবে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ একটি সাজেশন বা তোমাদের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য। তো চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওর পাশে পিডিএফগুলো নিয়ে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।